নমস্কার বন্ধুরা। আজকে তোমাদের যে গল্পটি শোনাবো, গল্পটির নাম মর্গ। লেখিকা সৌরদীপা ঘোষ। আজকে যে ঘটনাটা সকলের সঙ্গে শেয়ার করতে এসেছি তা আমার নিজের জীবনের সঙ্গে জড়িত কোনো ঘটনা নয়। এই ঘটনাটা ঘটেছিল আমার বন্ধুর বাড়ির বাগানের মালির জীবনে। তবে এই ঘটনাটা ভীষণ রকম অদ্ভুত এক ঘটনা। তখন আমরা বোধহয় ক্লাস 12 এর পরীক্ষা দিয়েছি সবে। এইচএসের পর অনেকটাই সময় রয়েছে ফ্রি টাইম। শ্রীরূপা বলে আমার একজন স্কুলের বন্ধু ছিল। ওর বাড়িতেই বিকেলবেলায় আমি, সুম্পি, দ্যুতি সকলে মিলে তখন আড্ডা দিতে যেতাম। ওদের বাগানের মালি কাকা একটু বয়স্ক মতন ছিল, আমাদের নিজের মেয়ের মতোই ভালোবাসত। শ্রীরূপা কখনো কখনো কাকাকে দিয়ে আমাদের জন্য খাবার কিনিয়ে আনত। এরকম দিনও হয়েছে কাকা তার নিজের বাড়ি থেকে আচার, ভুজিয়া, এটা ওটা আমাদের জন্য নিয়ে আসতো সঙ্গে করে। হয়েছে কি, এর মাঝে আমাদের বন্ধু দ্যুতির একদিন খুব জ্বর এলো। তো কিছুদিনের জন্য আমাদের শিরূপাদের বাড়িতে যাওয়া বন্ধ হয়ে গেল, কারণ টিমের মধ্যে কারো যদি কিছু হয় বাকিদেরও ইচ্ছা করে না তাকে ছেড়ে আনন্দ করতে। বেশ দিন 15 কেটে গেছে। একদিন শিরূপা ফোন করে আমাকে বলল, জানিস তো আমাদের মালি কাকার একমাত্র ছেলে গোপাল মারা গেছে কদিন আগে। কাকা তো তারপর থেকে আর আসেনি আমাদের বাড়িতে। আমি খবরটা পেয়ে আকাশ থেকে পড়লাম। বললাম, কাকার ছেলেটা তো আমাদের চেয়ে একটু বড় হবে, তাই না? শিরূপা প্রত্যুত্তরে বলল, গোপালদা আমাদের চেয়ে বয়সে বেশ কিছুটা বড়, আমাদের বাড়িতেও এসেছে কয়েকবার। সপ্তাহ 3 পরে আমরা একদিন আবার শিরূপাদের বাড়িতে গেলাম বিকেলের দিকে। ঘরে বসে আড্ডা দিতে দিতে দেখলাম মালি কাকা কাজে এসেছে, কিন্তু সেদিন আর সে আমাদের ঘরের দিকে এলো না। দূর থেকেই দেখলাম মালি কাকার মুখটা বেশ থমথমে, যেন একরাশ অন্ধকার নেমে এসেছে মুখটায়। অন্য দিনের মতন সেদিন আর কথাও বলল না আমাদের সাথে। দিন 2 পর আমরা আবার যাই শিরূপাদের বাড়িতে। সেদিন দেখলাম মালি কাকা চুপচাপ বসে আছে আকাশের দিকে তাকিয়ে। আমরা সেদিন নিজেরাই গেলাম কাকার সঙ্গে কথা বলবো বলে। এ কথা সে কথার পর সুম্পি জিজ্ঞেস করল, কাকা তোমার ছেলে গোপালদার সঙ্গে কি হয়েছিল? দ্যুতি দুটো চোখ বড় বড় করল সুম্পির দিকে তাকিয়ে। সুম্পিও একটু জিভ কাটল গোপালের কথা তোলায়। মালি কাকা মৌনতা ভেঙে বলা শুরু করল, গোপাল আমার একমাত্র ছেলে। ও ছোট থেকেই ভীষণ ডানপিটে ছিল। আমার আর ওর মায়ের কোনো কথা শুনতো না। ওর এক বন্ধু রতন, যে কিনা আমাদের পাড়ার ছেলে, শহরের এক হাসপাতালে কাজ করে। বিশেষত ওর মর্গে ডিউটি থাকে। রতনের কথা শুনে গোপালের মাথায় খেয়াল চাপল ও একদিন মর্গে যাবে। রতন নাকি মর্গে নানান রকম ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে বারবার। ব্যাস, তার পায় কে? গোপাল ঠিক করে রতনের সঙ্গে যাবে এক রাতে। রতন ওকে জানায় যে ওর হাসপাতালে চেনা জানা রয়েছে অনেক, তো ঠিক ম্যানেজ হয়ে যাবে পুরো ব্যাপারটাই। যেমন কথা তেমন কাজ। আমাদের কিছু না জানিয়ে গোপাল রওনা দিল রতনের সাথে। আমরা জানতাম গোপাল রতনের বাড়িতে থাকতে যাচ্ছে সে রাতে। এমনটা প্রায়শই হতো, তাই কোনো সন্দেহ হয়নি আমাদের। সে রাতে রতনের সঙ্গে গোপাল মর্গে যায়। ওরা দুজনেই ভেতরে ছিল। প্রথমে গোপাল লাশগুলো অবাক চোখে দেখছিল। কোনো সময় লাশের মুখ থেকে চাদর সরিয়ে, আবার কখনো গায়ে একটু ঠেলা দিয়ে। আসলে ও কখনো লাশ দেখেনি তো। একটু থামে মালি কাকা। তার দুটো চোখ ছলছল করছিল। তারপর আবার বলতে শুরু করলো, তোমরা আজকালকার মেয়ে দিদিমণিরা, জানি না তোমরা বিশ্বাস করবে কিনা আমার কথা, কিন্তু গোপাল নাকি প্রথমে লাশগুলো নিয়ে খুব হাসাহাসি করছিল। রতন ওকে বারণ করছিল বারবার। রতন ওকে ভয়ে ভয়ে বলে, দেখ ভাই, তুই দেখতে চেয়েছিস তাই তোকে এনেছি।
কিন্তু এদের নিয়ে এইভাবে হাসাহাসি করিস না। এরা কে কখন উঠে বসে তার ঠিক ঠিকানা নেই। গোপাল আবার খিলখিল করে হেসে ওঠে। যাই হোক, রাত একটু বাড়ার সঙ্গে সঙ্গে রতনের চোখে মুখে ঝুল এসে যায়। গোপাল তখনও জেগে, ও পাশেই একটা চেয়ারে বসে। তখন রতন ওকে বলেছে ভোরবেলা হলেই বের করে দেবে সেখান থেকে, কারণ হাসপাতালের কোনো স্টাফ গোপালকে দেখতে পেলে রতনের আর চাকরি থাকবে না সেখানে। রতনের বয়ান অনুযায়ী বলছি, ওর ঘুম ভাঙে গোপালের চিৎকার শুনে। বাবা গো, মা গো বলে গোপাল তখন চিৎকার করছে। রতনের ঘুম ভেঙে ও দেখে গতকাল রাতে মর্গে আসা একটা লাশ উঠে বসেছে, আর সেই লাশ গোপালের ডান হাতটা কামড়ে কামড়ে চিবোচ্ছে। হকচকিয়ে উঠে রতন নিজের চোখ ডলে বার দুয়েক। ও একটু দূরে বসেছিল গোপালের থেকে। রতন নিজেও ভয় পেয়ে যায় এই দৃশ্য দেখে। ও ছুটে যায় গোপালের কাছে, গিয়ে দেখে লাশটা আগের মতোই নিজের জায়গায় শুয়ে রয়েছে, আর গোপাল ঘুমোচ্ছে অঘরে। রতন কিছুতেই মানতে পারছিল না যে এমন কোনো ঘটনা ঘটেনি। ভীষণ ভয় পেয়ে সজোরে ধাক্কা দিয়ে গোপালকে ডাকতে থাকে রতন। গোপাল হকচকিয়ে উঠে রতনকে বলে, কিরে, ডাকছিস কেন? কোনো ডাক্তার এদিকে আসছে নাকি? রতন বলে, না না, তুই ঠিক আছিস? গোপাল নিজের জামার কলারটা একটু নড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, ঠিক থাকবো না কেন? কি হবে আমার? রতন ওকে বলে, তবে আমি যে দেখলাম লাশটা তোর হাত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। রতনের মুখে এই কথা শুনে হা হা করে হেসে ওঠে গোপাল, যেন কিছুই হয়নি, যেন পাগলের প্রলাপ বকছে রতন। আর কোনো কথা বাড়ায়নি রতন। গোপালও চুপ করে যায়। এরপর পরের দিন খুব ভোরবেলা গোপালকে মর্গ থেকে বের করে দেয় রতন। নমস্কার বন্ধুরা, গোপাল বাড়িতে ফিরে আসে। আজকে তোমাদের যে গল্পটি শোনাবো, আমাদের কারোর সঙ্গেও কোনো কথা বলে না, চুপচাপ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। দুপুরবেলা গোপালের মা ওকে খাবার জন্য ডাকতে যায়, কিন্তু ও ঘরের দরজা খোলেনি। আমি তখন এই দিদিমণির বাড়িতে কাজে এসেছিলাম। সন্ধ্যার পর বাড়ি ফিরে গিয়ে দেখি গোপাল সারাদিন কারোর সঙ্গে কোনো কথা বলছে না, কিছু খাচ্ছেও না। কিছুক্ষণ পর রতন আসে আমাদের বাড়িতে। সেদিন ওর ডিউটি অফ ছিল। আমি রতনকে জিজ্ঞাসা করি গোপালের কিছু হয়েছে কিনা, কাল রাতে ওরা কোথায় ছিল। রতন তখনও আমাকে কিছু বলেনি। ও গেল গোপালের ঘরে ওর সঙ্গে কথা বলবে বলে। কিছুক্ষণ পর শুনি ঘর থেকে রতন পরিত্রায় চিৎকার করছে। গিয়ে যে দৃশ্য দেখলাম তাতে সারা শরীর কেঁপে উঠল। গোপাল রতনের ডান হাতের কবজিটা কামড়ে ধরে আছে। আমি আর গোপালের মা অনেক চেষ্টা করেও ছাড়াতে পারলাম না। কোনো মানুষের শরীরে যে এত শক্তি হয় তা আমার জানা ছিল না। কিছুক্ষণ পর গোপাল এমনিতেই রতনকে ছেড়ে দেয়। আমরা তিনজনেই ঘর থেকে বেরিয়ে আসি দৌড়ে। গোপালকে সেই ঘরে আটকে রেখে দিলাম। সেদিন আর কেউ কোনো কথা বাড়ালাম না। রতন থমথমে মুখ নিয়ে ওর বাড়ি চলে গেল। সারাটা রাত গোপাল ওর ঘরের দরজায় কিল ঘুষি লাথি মেরে চলল, আর অদ্ভুত রকম সুরে খুব কাঁদছিল। আমার কেন জানি না সন্দেহ হলো। পরের দিন সকাল সকাল রতনের বাড়ি গেলাম। ওকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে গোপালের সাথে। প্রথমে রতন স্বীকার করতে চাইছিল না। চাপাচাপি করাতে শেষে বাধ্য হয়ে ওদের মর্গে যাওয়ার প্ল্যান থেকে শুরু করে পুরো ঘটনাটা আমাকে খুলে বলে রতন। প্রথমে আমি রতনের উপর খুব রেগে যাই। তারপর ও কেঁদে বলে, কাকু, আমি গোপালকে অনেকবার বারণ করেছিলাম, তোর অভ্যেস নেই, যাস না। তারপরে ওখানে গিয়েও মরা নিয়ে হাসাহাসি করছিল, খারাপ খারাপ কথা বলছিল। আমি বেশিরভাগ সময় ওখানে থাকি, অনেক কিছুই দেখি, তাই আমি জানি এগুলো মিথ্যে নয়। আর এসব নিয়ে এইরকম মজা ইয়ার্কি করা ঠিক নয়। কিন্তু তোমরা তো জানো গোপাল কারোর কথা শোনে না। আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম আমি জানিও না গোপাল তখন ঠিক কি করতে গিয়েছিল, আর কি করেই বা লাশটা ওর হাতে কামড়ে ধরেছিল। বিশ্বাস করো, খুব অবিশ্বাস্য হলেও ঘটনাটা সত্যি।
লাশটা সত্যিই গোপালের হাত কামড়ে ধরেছিল। আমি নিজে চোখে দেখেছি। এমনকি গোপাল যতই অস্বীকার করুক না কেন, আমি ওর হাতে গভীর ক্ষতও দেখেছিলাম। জানি না কেন ও আমার কাছে কিছু স্বীকার করলো না। হয়তোবা কেউ ওকে আটকাচ্ছিল সত্যিটা বলতে। সবটুকু শুনে আমি রতনকে সঙ্গে নিয়ে তাড়াহুড়ো করে আমাদের এলাকার ওই একজন গুণিনের কাছে যাই। তিনি সেদিনই বাড়িতে এসে গোপালকে ঝাড়পোছ করে দেন। কিন্তু দুঃখের বিষয়, পরদিন গভীর রাতে গোপাল সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আমাদের সকলকে ছেড়ে চলে যায় আমার একমাত্র ছেলে গোপাল। গুণিন ওকে একটা তাবিজ দিয়েছিল, সব সময় হাতে পড়ে থাকতে বলেছিল। ওর মৃত্যুর পর আমরা দেখি যে সেই তাবিজটা গোপালের হাত থেকে খুলে মাটিতে পড়ে আছে। অনেক চেষ্টা করেও রক্ষা করতে পারলাম না গোপালকে। কদিন আগেই রতনের কাছ থেকে জানতে পারি যে ছেলেটার লাশ গোপালের হাত কামড়ে ধরেছিল। যে ছেলেটার লাশ গোপালের হাত কামড়ে ধরেছিল সেও নাকি প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রবল মানসিক চাপে সুইসাইড করেছিল। ঘটনার সত্যতা কতটুকু তা জানি না, তবে এই ঘটনা বলার সময় মালিকাকার চোখে যে জল আর এক বিষাদগ্রস্ত পিতার যে হৃদয় বিদারক নিস্তব্ধ আর্তনাদ শুনেছিলাম, সে কথা কোনো দিনই ভুলতে পারবো না।